আজকে আমাদের অন্তরীকরণ চ্যাপ্টারের লাস্ট পার্ট নিয়ে আলোচনা হবে। এখানে আমরা স্পর্শকের ঢাল, স্পর্শকের ইকুয়েশন, লঘুমান, গুরুমান যে টপিকগুলো মেনলি বাকি ছিল ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং যতটুকু দরকার এগ্রিগুচ্ছ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জিএসটির জন্য ঠিক ততটুকু আমি পড়াবো। তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। দেখো, y ইকুয়ালস টু x হলে y5 ইকুয়ালস টু what? এটা বলতে বোঝায় যে 5তম অন্তরজ কত, আমরা সিরিয়াল মেনটেন করে যাব। মানে তুমি যদি এখানে একবার ddx করো e টু দি পাওয়ার x তো e টু দি পাওয়ার x হবে, তুমি দুইবার করলে ওইটাই তো হবে, তিনবার করলে ওইটাই হবে, চারবার করলে ওইটাই হবে। তার উত্তর কোনটা? e টু দি পাওয়ার x, তাই না? এখন বলছে x টু দি পাওয়ার n ফাংশনের n+1তম অন্তরজ কত। একটা বিষয় খুব ভালো করে মনে রাখবা, এই যে n এর মান যত হবে তার থেকে যদি বেশিতম অন্তরজ বের করতে বললে তার মানটা 0 হবে। অর্থাৎ দেখো, ddx অফ কোন কারণে বললাম x কিউব, হ্যাঁ, প্রথমবার ddx করলে কি আসবে 3x স্কোয়ার। তুমি যদি এটা দ্বিতীয়বার ddx করো কার 3x স্কোয়ার, তখন কি আসবে বলো তো? তখন আসবে হচ্ছে 6x। পরে তুমি তিনবার করলে কিন্তু এটা আসবে 6। এবং তুমি যদি চারবার করলে কি আসবে 0। মানে দেখো, এখানে পাওয়ার ছিল 3, আমি তার থেকে বেশি করতে গেছি, উত্তর কিন্তু 0 চলে আসছে, তাই না? তার মানে n এর পাওয়ার যত হবে তার থেকে যদি আরো 1তম বার বেশি অন্তরজ করতে বলে উত্তরে যাবে কি 0। এখন দেখো, এই ম্যাথটা হুবহু সেম প্রসিডিওরে, এখানে পাওয়ার কত ছিল 99, বাট এখানে বলছে 100তম অন্তরজ, তাই না? তার উত্তর কোথায় যাবে? 0 হয়ে যাবে না? এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা আমরা একটু ভালো করে বুঝবো। যাদের টার্গেট কৃষিগুচ্ছ, এবার তাদের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। y ইকুয়ালস টু ln x হলে nতম অন্তরজ কত। আমরা প্রথমত চিন্তা করি, তুমি এই y1 যদি করো মানে একবার ddx, সেটা কিন্তু 1/x, আর 1/x কে আমরা লিখতে পারি x ইনভার্স 1। তুমি দুইবার ddx করো তাহলে মাইনাস x ইনভার্স 2। তিনবার করলে মাইনাস, এবং মাইনাস টু সামনে আসে 2 হয়ে যাবে, 2x ইনভার্স 3। চারবার করে দেখো তো কি আসে? চারবার করলে আসে -6x ইনভার্স 4। আর করা দরকার নাই। এখন আমরা এটাকে একটা সূত্রে রূপান্তর করবো। ধরো yn, মানে কি nতম অন্তরজ কি হবে একটু চিন্তা করতে হবে। এখানে যততম অন্তরজ বের করতে বলছে, পাওয়ারটা কিন্তু নেগেটিভে ওইটাই। তার মানে এই x ইনভার্স 4 বলতে কি বোঝায়? 1/x টু দি পাওয়ার 4। তাহলে আমরা বলতে পারি না, এখানে আপাতত হচ্ছে x টু দি পাওয়ার n আসবে, এখানে n যত ঠিক এটাই হবে, তাই তো? এই পর্যন্ত কিন্তু আশা করি বুঝছো। এখন এখানে 6 কথা রেখে, 2 কথা রেখে, 1 কথা রেখে, দেখো এখানে যততম অন্তরজ বলছে তার থেকে এক কমের ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে কি? যদি আমরা এখানে 3 ফ্যাক্টোরিয়াল চিন্তা করি, ফ্যাক্টোরিয়াল আমরা শিখছিলাম 9-10-এ, 3 ইন্টু 2 ইন্টু 1, মানে 1 পর্যন্ত গুণ করে যেতে হবে, মানে 6। 4 ফ্যাক্টোরিয়াল চিন্তা করো, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এভাবে যাবে। এখন যখন আমাকে 4তম অন্তরজ করতে বলছে, তখন কিন্তু আমি 3-এর ফ্যাক্টোরিয়াল পাইতেছি। যখন 3-এর করতে বলছে, তখন কিন্তু আমি 2-এর ফ্যাক্টোরিয়াল পাইতেছি। তার মানে এখানে কিন্তু পার্ট যেটা আছে সেটা কিন্তু উপরে, মানে লবে n-1 ফ্যাক্টোরিয়াল আকারে থাকে। বুঝছো? এই 2টা পার্ট শেষ। এবং আরেকটা কথা আছে, সেটা কি? এই যে সহগগুলা, এই সহগগুলা দেখো, মাইনাস একটাতে একটাতে প্লাস, যখন বিজোড় তখন কিন্তু পজিটিভ, আবার যখন জোড় তখন কি আসছে? নেগেটিভ। তাহলে এই কথাটা দ্বারা কিভাবে প্রকাশ করতে পারে? দেখো, এই কথাটা দ্বারা বোঝাবে -1 টু দি পাওয়ার n+1। এখন বলতে পারো যে -1 টু দি পাওয়ার n মানে কি, আর -1 টু দি পাওয়ার n+1 মানে কি? যখন তোমার -1 টু দি পাওয়ার n থাকবে, তখন যদি n এর মানটা জোড় হয়ে যায়, তখন সেটা কিন্তু পজিটিভ ভ্যালু দিবে, তাই না? আর এইটা যখন হবে, তখন n এর মানটা যদি জোড় হয়, তখন খেয়াল করে দেখো, এটা কিন্তু বিজোড় সংখ্যা হইতেছে আলটিমেটলি, তখন কিন্তু সেটা নেগেটিভ ভ্যালু দিবে, বুঝছো? আর ঠিক যখন n এর মানটা বিজোড় হবে, এই ক্ষেত্রে নেগেটিভ, আর এখানে বিজোড় হলে সেটা পজিটিভ দিবে। আশা করি বুঝছো। তাহলে এই যে এই পার্ট, এই সূত্রটা তোমরা একটু ট্রাই করবা ভালো করে বোঝার জন্য। যেমন আমরা এই ম্যাথটা করে দেখি, একটু ট্রাই করি। যেমন বলছে 5তম অন্তরজ, তাই না? ওই হুবহু সেম ফর্মেটে তুমি করতে পারবা, কারণ এখানে কিন্তু y এর মানটা দেওয়া ছিল ln x, তাই না? কারণ আমি কিন্তু বলছিলাম এই ডিরেক্ট চ্যাপ্টারে লব এবং ln এর ব্যবহার হুবহু সেম। তো আমরা এটা ওই সূত্র না ফেলে আমরা আস্তে ধীরে করি, বড় করে করি। একবার ডিটেক্স করলে কি আসবে? একবার ডিটেক্স করলে তো 1/x, তাই না? এটাকে আমরা বলি x ইনভার্স 1। তুমি দুইবার করে দেখো, দুইবার করলে আসবে -x ইনভার্স 2। তিনবার করো 2x ইনভার্স 3। চারবার করো -6x ইনভার্স 4। এবং তুমি যদি লাস্ট 5 করতে যাও, তাহলে কিন্তু পুরোই x ইনভার্স 5 হয়ে যাবে। এর জন্য কিন্তু এই সূত্র মুখস্থ করা লাগতেছে না। এখন আমরা এই ম্যাথটা করে দেখবো। দেখো, এখানে কিন্তু y এর মানটাই দিয়ে দিচ্ছে x ইনভার্স 1 ফর্মেটে। তাহলে y1 কি আসবে? -x ইনভার্স 2। y2 কি আসবে? 2x ইনভার্স 3। y3 কি আসলো? y3 আসলো -6x ইনভার্স 4। বুঝছো? সেমভাবে তুমি যদি y4 টা বের করো, তাহলে আসবে কি? 24x ইনভার্স 5। এখন এটাকে যদি আমি সাধারণ অন্তরজ বের করতে চাই, আন্তম অন্তরজ, বিষয়টা কি দাঁড়াচ্ছে? এখানে যততম অন্তরজ বলছে তার থেকে একটা নেগেটিভ বেশি, তাই না? তাহলে আমরা 1/x টু দি পাওয়ার n+1 বলবো। প্রথম কথা হচ্ছে এটা। তারপর প্লাস মাইনাসের বিষয়টা এবং সহগটা বাকি আছে। এখন সহগটা চিন্তা করো, 4 এর ফ্যাক্টরিয়াল কত ছিল? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 24। তার মানে এখানে জাস্ট n ফ্যাক্টরিয়ালটা মেনটেন করতেছে, n ফ্যাক্টরিয়াল দিয়ে দিলাম। এখন জাস্ট চিহ্নটা দেখো, যখন বিজোড় তখন নেগেটিভ, যখন জোড় তখন পজিটিভ। তার মানে কোনটা হবে? ওই যে -1 টু দি পাওয়ার n, বুঝে গেছে? -1 টু দি পাওয়ার n। এই যে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, দেখছো?
আমি তোদেরকে বলবো এটা মুখস্থ করে কিচ্ছু নাই, মুখস্থ করলে কি হবে পরীক্ষায় ভুল হওয়ার চান্স আছে। তুমি জাস্ট টেকনিক্যালি একটু বের করবা বা একটু টেকনিকটা বুঝবা, তাহলে তুমি পেরে যাবা, বুঝছো? তুমি জাস্ট চেক করবা অপশনগুলোর মধ্যে কোথায় এই ফর্মেট আছে, ধাপে ধাপে যাবা। ধরো এটা তুমি প্রথম পাই গেছো একটা অপশনই, তাহলে বাকিগুলো কি ধার দরকার আছে? এই প্রসিডিওর ওয়াইজ তুমি যাও, দেখো খুব সুন্দরভাবে তুমি পরীক্ষা দিতে পারবা। এখন আমরা একটু চিন্তা করি এই ম্যাথটা। এই ম্যাথটা কিন্তু হুবহু সেম প্রসিডিওরে করা যায়, বাট একটু তফাৎ আছে। কি তফাৎটা আছে? তুমি যদি এটাকে সাজাও, আমি কিন্তু বলতে পারি a মাইনাস এক্স ইনভার্স ওয়ান, ওয়াইয়ের মানটাকে। তাহলে ওয়াই ওয়ান যদি চিন্তা করি তখন কি আসতেছে বলো তো? মাইনাসটা সামনে চলে আসলো, দেন হচ্ছে এইটা দিলাম -2, এবং এটা তো এক্স না, তাকে ডিরেক্ট স্কেল আবার মাইনাস। তো এটা বলতে বোঝাবে আলটিমেটলি এক্স মাইনাস ওয়ান ইনভার্স টু। যখন তুমি ওয়াই টু করতে যাবা তখন দেখো এই -2 সামনে চলে আসছে। সামনে চলে আসার পরও এই যে এটা -3, বাট আবার -1, তাহলে আলটিমেটলি কিন্তু পজিটিভ মানি হচ্ছে 2a মাইনাস এক্স মাইনাস 3। তুমি এখানে y3 করো, y3 করলে হুবহু সেম প্রসিডিওরে তুমি দেখবা 6a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -4 হয়ে যাবে। তো আলটিমেটলি আমরা একটা কথা বলতে পারি, যদি এই ফর্মেটের তুমি যদি এনতম অন্তরজ বের করতে চাও, এখানে 3 বলছিল, এখানে নেগেটিভে 1 বেশি, তাহলে বলতে পারবো কি a মাইনাস এক্স এটা। আমরা অপশনগুলোর মধ্যে দেখবো কোথায় এই ফর্মেটগুলো আছে। তারপরে ধাপে ধাপে যাও। তারপর কি ছিল ফ্যাক্টরিয়াল কথাটা। 3-এর ফ্যাক্টরিয়াল কি 6 ছিল? চিন্তা করে দেখো তো। 3-এর ফ্যাক্টরিয়াল ছিল 6, তার মানে এখানে n ফ্যাক্টরিয়ালটাই মানতেছে। এবং এখানে চিহ্নটা দেখো, চিহ্ন কি কোথাও আছে যে প্লাস মাইনাস ভাই সবগুলোই তো পজিটিভ, তাহলে এখানে ওইটা কেন চিন্তা করবো? তাহলে উত্তর কিন্তু জাস্ট এই পর্যন্তই। বুঝে গেছে? এখন এই ম্যাটটা দেখো, সাইন এক্স বা কজ এক্স এর এনতম অন্তরজ। বাকৃবির জন্য এই পার্ট খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো সাইন এক্স বা কজ এক্স এর এনতম অন্তরজ বললে আমি ধরলাম হচ্ছে ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স, তাহলে এটার ওয়ান হয়ে যাবে সাইন n ইন্টু পাই বাই টু ওই অ্যাঙ্গেলটা। বুঝে গেছে? সেম প্রসিডিওর তুমি যদি ওয়ার মানটা কজ এক্স ধরো, তাহলে ওয়াইনটা কি দাঁড়াচ্ছে জানো? ওহো এটাই দাঁড়াবে, কি দাঁড়াবে? কজ n পাই বাই টু প্লাস এক্স। বুঝছো? এখন আমরা এই সাইন এক্স বা কজ এক্স, যদি এখানে সাইন এক্স না থাকে, সাইনের সাথে যদি কোনো একটা এই যে অ্যাঙ্গেল এক্সের সাথে যদি কোনো একটা সহগ থাকে, তখন আমরা কি করবো? তো ওইটার ওয়াইনটা কি জানো? জাস্ট এখানে যে এক্সের সহগ যেটা থাকবে অ্যাঙ্গেলে, ওটার উপরে তুমি পাওয়ার দিয়ে দেবা n। এন বাই কাজ হুবু আগেরটার মতো। কীভাবে হবে আগেরটার মতো? এই যে সাইন দিলাম, দেন n পাই বাই টু প্লাস ওই অ্যাঙ্গেলটা। বুঝছো? এখন যদি ওয়ার মানটা এরকম থাকতো, বললাম সাইন এ এক্স প্লাস টু, হ্যাঁ ওই ক্ষেত্রে ওয়াইনটা কি দাঁড়াবে? হুবু সেম প্রসিডিওর এক্স এর সহগ হতে না, এই যে এটি তো n দিলাম, দেন সাইন দিব, তারপরে n পাই বাই টু প্লাস ওই অ্যাঙ্গেল সবটা দিয়ে দেবো। তাহলে আগেরটার সাথে এটার জাস্ট তফাৎ হচ্ছে এই পার্টটা। বুঝছো? সেমভাবে আমরা কজ এক্স এটা বের করে দেখতে পারবো। আমি জাস্ট এটা তোমাকে দেখাই। এটার ওয়াইনটা আসবে এ টু দি পাওয়ার n ইন্টু কজ n পাই বাই টু প্লাস কত আসবে? এক্স আসবে। বুঝছো? এগুলো তোমরা খাতায় নোট করে রাখবা। এখন আমরা এই ম্যাথটা দেখি। x ইকুয়ালস টু 0 তে f অফ x ইজ ইকুয়ালস টু cos x বাই 2 ফাংশনের 37তম অন্তরজ। তো আমরা প্রথমত তার সাধারণ ফরম্যাটটা দেখি। আমি এটা y বলতে পারি। আচ্ছা লিখলাম। তারপর এটার y 37 কি হবে? হুবহু সেম ফরম্যাটে। এখানে প্রথম কথা হচ্ছে তুমি x এর সহগটা চিন্তা করো। 1/2 দেওয়া ছিল। তার আগে আমি 37 দিব, দিলাম। দেন cos দিব n পাই বাই 2, মানে কত? 37 আসবে না এটা? 37 পাই বাই 2 প্লাস এই ভ্যালুটা দিয়ে দিলাম। ওকে, এখন এই 37 পাই বাই 2 এর জন্য এই পার্ট কি দাঁড়াচ্ছে? এই পার্ট হয়ে যাবে সাইন। এবং যদি কোয়াড্রেন্ট চিন্তা করি, সেটা কোন কোয়াড্রেন্ট পড়ে বলতে? 37টা পাই বাই 2, তার মানে 4টা পাই বাই 2 একটা পাই, 4 নং 36, তাহলে 9টা 2 পাই মিললা, তারপর আরো একটা পাই আছে, তার মানে প্রথম কোয়াড্রেন্টে অল পজিটিভ, দেন জাস্ট এখানে আমি এক্স বাই 2টা দিয়ে দিব। বুঝছো? এখন আমি কিন্তু 37তম অন্তরজটা বের করে ফেললাম। এখন বলছে x ইকুয়ালস টু 0 তে এই ভ্যালুটা কত হবে? এখন x ইকুয়ালস টু 0 বললে এখানে আমরা 0 দিয়ে দিব। আর 0 বাই সামথিং বলতে তো 0 বুঝি। আর sin 0 মানটা কত? sin 0 মান হচ্ছে 0। তাহলে আলটিমেটলি সবটার মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই পার্ট দেখো। y স্কয়ার ইকুয়ালস টু 4x হলে এত বিন্দুতে স্পর্শকের ঢাল। আচ্ছা, চিন্তা করি আমরা এই ফাংশনটা যদি আমরা অন্তরজ বের করতে চাই, তাহলে 2y dy বাই dx হয়ে যাবে। এটা তো জানো আশা করি। দেন dy বাই dx এর ভ্যালুটা আমরা কি বলতে পারি? 4/2y বলতে পারি, তাই না? এখন এই বিন্দুতে এর মানটা কত হবে দেখো। তাহলে এই বিন্দু থেকে x এর প্রভাব আছে এই ফাংশনে? না তো, এখানে তো x নাই, জাস্ট y এর ভ্যালুটা এখানে ইনক্লুডেড হবে। তার মানে বলতে পারি 2,2√2 বিন্দুতে এই ঢালের মানটা হয়ে যাচ্ছে 4/2 ইন্টু 2√2, অর্থাৎ উত্তর কত? 1/√2। এখন একটা কথা শিখি আমরা, এটা তো স্পর্শকের ঢাল ছিল। মনে রাখবা স্পর্শকের ঢাল হচ্ছে কি, আমি স্পর্শক রাখলাম, এটা ঢাল হচ্ছে dy বাই dx,
আর যদি কোথাও থাকে যে অভিলম্ব, এই অভিলম্বের ঢাল হচ্ছে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তো জেনারেল ফর্মেটে আমরা ডিওয়াই বাই ডিএক্স এভাবে বের করে জাস্ট মাইনাস দিব এবং এই পার্টটাকে উল্টাই দিব, বুঝছো? এখন যদি এই সমীকরণটার এত বিন্দু যদি অভিলম্ব ঢাল বলতো কি করতাম, জাস্ট এই যে উত্তরটা বের করলাম না ডিওয়াই বাই ডিএক্স, নর্মালি এটাকে উল্টাই দিবা √2 এবং তার আগে একটা মাইনাস সাইন দিবা, চিহ্নটা চেঞ্জ, তাহলে মাইনাস √2 উত্তর হবে অভিলম্বের ঢাল। এখন আমরা যদি এই পার্টে অধিবৃত্তের স্পর্শকের ঢাল চিন্তা করি, তাকে আমাকে ডিডিএক্স করতে হবে না, অন্তরজ করতে হবে না। অন্তরকরণ যদি আমরা করি, এটা আসে হচ্ছে 6x দেন মাইনাস 8y dy বাই dx ইকুয়ালস টু 0। তারপর আমরা যদি dy বাই dx এর ভ্যালুটা বের করতে চাই, ওই ক্ষেত্রে ভ্যালু আসবে 3x বাই 4y, বুঝছো? তারপরে আমরা কি করব, এই বিন্দুটা কত বিন্দু 4,3 না, জাস্ট আমরা 4,3 বিন্দুটা ইনক্লুড দিব। তার মানে এখানে 4 গুণ যাবে, এখানে কি যাবে 3 গুণ যাবে, তাই না? তাহলে উত্তর কত 1। তাহলে এইটার এই 4,3 বিন্দুতে যদি অধিবৃত্তের স্পর্শকে ঢাল বের করতে চাই, উত্তর হচ্ছে কত 1। এখন দেখো এই বিন্দুতে dy বাই dx চাইছে, হুবহু সেম ফর্মেটে করবো আমরা, এটা তো বৃত্তের ইকুয়েশন, এটা দরকার নাই। 2x প্লাস 2y dy বাই dx, ওকে, ইকুয়ালস টু কত 0। দেন dy বাই dx এর ভ্যালুটা আমরা যদি বের করতে চাই, ওই ক্ষেত্রে আমরা পাবো কত বলতে পারবা কি মাইনাস x বাই y। কোন বিন্দু ছিল 3,-4, জাস্ট বসাও। তাহলে এখানে 3 বসালাম, এখানে -4 বসালে উত্তর কি চলে আসবে 3/4। এই ম্যাটটা দেখো, y ইকুয়ালস টু f অফ x রেখার উপর এত বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে ঢালের মানটা কত হবে। আমরা কিন্তু জানি যে ঢাল বলতে কি বোঝায় m না, m মানে তো tan থিটা। এখন ঢালের মান যদি কোনো কারণে নেগেটিভ হয়, তাহলে এই যে tan থিটা যে থিটা, সেটা কি হয়ে যায় বলতো স্থূলকোণ। আর যদি আমরা ঢালের মানটা পজিটিভ পাই, তাহলে এই tan থিটা থিটা মানটি কি হয়ে যাবে সূক্ষ্মকোণ। তোমাকে একটা নর্মাল উদাহরণ দেই, তো ঢালের মান হচ্ছে -1 ইকুয়ালস tan থিটা, থিটা মানটা কি বলে আমরা 135 ডিগ্রি না, এটা কি স্থূলকোণ না? স্থূলকোণ কি ছিল 90 থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। আর পজিটিভ চিন্তা করে 1 দিলাম, তাহলে আমরা এখানে থিটা মানটা কি পাই 45। আশা করি বুঝছো। উত্তর যদি বলছে সূক্ষ্মকোণ তৈরি করো, তার মানে কি এটা মানটা গ্রেটার দেন 0। এই মানটা দেখো x এর কোন মানের জন্য এই বক্ররেখার ঢাল শূন্য হবে। ওকে, x এর মান বের করতে বলছে, আগে তোমার ডিডেক্স করতে হবে। তাহলে dy বাই dx এর মানটা বলতে পারবো এখানে 1 -1 বাই x স্কয়ার। ঢালের মান শূন্য বলছে না, আর এই চ্যাপ্টারে এই পার্ট বা এই রিলেটেড ম্যাথগুলা ঢাল হচ্ছে এইটা। তাহলে 0 বলা আছে কিনা, 0 বলা আছে, তাহলে বলতে পারি 1 -1 বাই x স্কয়ার ইকুয়ালস টু কি 0, অর্থাৎ x স্কয়ার ইকুয়ালস টু 1, অর্থাৎ x এর মান হচ্ছে +-1। খুবই কমন একটা ম্যাথ। দেখো কি বলছে, y ইকুয়ালস টু এইটা, এই বক্ররেখার সমীকরণে মূল বিন্দুতে বক্ররেখার ঢাল। এই টাইপের ম্যাথগুলোতে প্রথম কথা হচ্ছে আমি এটা dy বাই dx বের করবো। যদি বলে একটা অনেক কঠিন একটা বক্ররেখা দিয়া বলো নতি বা ঢাল কত, মানে জাস্ট dy বাই dx টা বের করবা এবং একটা বিন্দু দিবে, ওই বিন্দুতে আমি সিদ্ধ করাবো। তাহলে dy বাই dx যদি আমরা বের করি, এটা কি আসবে 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12, তাই না? দেন আমরা 0 0 বিন্দু যেটা ছিল সেটা ইনক্লুড করে দিব। তার মানে কি এই 0 তো এখানে বসলে 0 হয়ে যাবে, উত্তর কত -12। এখন y ইকুয়ালস টু x ইন্টু r মাইনাস x, বক্ররেখা যে সকল বিন্দুতে স্পর্শক x থেকে সমান্তরাল তার স্থানাঙ্ক কত। আগে চিন্তা করো, এই লাইনটা হচ্ছে চুম্বক লাইন, এটা স্পর্শক। স্পর্শক যদি x থেকে সমান্তরাল হয় তার ঢাল কিন্তু 0। আর যদি স্পর্শকটা অক্ষের সমান্তরাল হয় অথবা x অক্ষের উপর লম্ব হয়, তখন ঢাল কত, ঢাল হচ্ছে 1090, অর্থাৎ 1/0, অর্থাৎ ইনফিনিটি। এখন দেখো, তাহলে আমি কিন্তু এখানে প্রথমত ক্লিয়ার করলাম ঢালের মানটা হচ্ছে 0। ওকে, এখন এই y ইকুয়ালস টু কি বললাম x মাইনাস x স্কোয়ার। তাহলে dy বাই dx টা বের করে দেখি কি আসে, 1 মাইনাস 2x, এটা মান না 0, তার মানে x এর মান কত হাফ, বুঝছো? তাহলে এই x ইকুয়ালস টু যে হাফ, ওই বিন্দুটা আমার বের করতে হবে। তাহলে x এর মান এখানে বসাই দেবো হাফের মানটা, তাহলে y এর মান চলে আসবে হাফ ইন্টু 1 মাইনাস হাফ, তার মানে 1/4। তো আলটিমেটলি বিন্দু দাঁড়াচ্ছে 1/2, 1/4। এখন দেখি এই ম্যাথটা, এই ইকুয়েশনটা বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব, চিত্র আঁকো। স্পর্শক যদি x অক্ষের উপর লম্ব থাকে, ঢাল কত বলো তো 1090 না, বুঝছো? আর এটা মানে তো অক্ষের সমান্তরাল। যাই হোক, তাহলে আমরা ঢালের মানটা আপাতত চিন্তা করতে পারি যে ইনফিনিটি, দিলাম ইনফিনিটি। আগে তোমার এটা বের করতে হবে, বের করো। y স্কোয়ার ইকুয়ালস টু x স্কোয়ার a মাইনাস x কিউব, তার মানে 2y dy বাই dx ইকুয়ালস টু 2ax মাইনাস 3x স্কোয়ার। এই পড়লেন আমরা এই যে এই dy বাই dx এর যে ভ্যালু আছে, এটা আমি বলতে পারি 2ax মাইনাস 3x স্কোয়ার বাই 2y। এটা মান কি ছিল সামথিং বাই 0 না, এটা মানে তো ইনফিনিটি। ওকে, আমি বসাই দিলাম 2x মাইনাস 3x স্কোয়ার বাই 2y। তারপরে দেখো, আমরা যদি আর গুণ করে দিই, এই সবটা 0 চলে আসে, তার মানে and 2y ইকুয়ালস টু 0, অর্থাৎ y এর মান কিন্তু 0। বুঝে গেছে? তাহলে y এর মানটা পাইছি এখান থেকে, এই কনসেপ্টে এই y এর মান যে 0 তুমি এখানে বসায় দাও। তুমি যদি এখানে y এর মানটা 0 বসায় দাও, তাহলে আমার x এর মানটা আসবে কি হবে, x স্কোয়ার মাইনাস a মাইনাস x, দুইটা পদের গুণফল 0 হলে তাদের আলাদা করে মান 0 হয়, তাই তো? তাহলে বলতে পারি x এর মান হচ্ছে a এবং x এর মান 0, অর্থাৎ একটা বিন্দু হচ্ছে a, 0 আর একটা বিন্দু হচ্ছে 0, 0। তাহলে উত্তর কোনটা, বি নাম্বারটা।
পরের ম্যাথটা দেখো, এই ম্যাথটা খুবই বেশি ইম্পর্টেন্ট এবার যারা পরীক্ষা দিবা তাদের জন্য। y ইকুয়ালস টু kx ইন্টু 2x প্লাস √3 বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এই যে x অক্ষের সমান্তরাল, x অক্ষের সাথে লম্ব, x অক্ষের সাথে কিছু একটা কোণ তৈরি করে, এগুলো দিয়ে কিন্তু আলটিমেটলি আমরা ঢাল বোঝাই। আর এই টাইপের ম্যাথগুলোতে ঢাল বলতে আমরা বুঝবো dy/dx। তার মানে টেকনিক্যালি প্রথম কথা হচ্ছে dy/dx এর মানটা দিয়ে দিছে tan 30 অর্থাৎ 1/√3। ওকে, এখন এই ইকুয়েশন থেকে আমি কিন্তু dy/dx এর মানটা বের করতে পারি। বের করো। আগে আমরা ভাঙায় নিব। ভাঙায় নিলে কি আসে 2kx² প্লাস √3kx। এটা যদি আমি ddx করি dy/dx হয়ে যাবে, এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 4kx প্লাস √3k। এখন বলা ছিল না মূল বিন্দুতে, তাহলে মূল বিন্দুতে এই ফাংশনটা আসলে কতটুকু ভ্যালিড। তাহলে আমার এখানে মূল বিন্দু 0,0 বসাইতে হবে ইকুয়েশনে, এখানে শুধুমাত্র x আছে, তাহলে এখানে ইফেক্টটা পড়বে। এটা তো কে ছিল, তার মানে যদি 0 বসানোর পরে dy/dx এর মানটা আসে √3k। বুঝছো? তাহলে আমরা এখানে dy/dx এর মান পেলাম √3k, এখানে পেলাম 1/√3। তাহলে আলটিমেটলি দুইটা মিলে আমরা বলতে পারি √3k ইকুয়ালস টু 1/√3, অর্থাৎ k এর মান হচ্ছে 1/3। আশা করি বুঝছো। এই ম্যাথটাও সেম প্রসিডিউর আমরা করব। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে ভাই, আমি এটাকে ভাঙাই নিই। y ইকুয়ালস টু কি আসবে kx মাইনাস kx², দেন dy/dx এর যে ভ্যালু সেটা আসবে k মাইনাস 2kx। মূল বিন্দু বলা ছিল, তাহলে মূল বিন্দুতে এই dy/dx এর মানটা শুধুমাত্র দাঁড়াবে k, এবং এখানে বলা ছিল 30 ডিগ্রি কোণ তৈরি করতেছে। তার মানে কি আমি বলতে পারি dy/dx এর মান কত, tan 30 অর্থাৎ 1/√3। দুটো কম্পেয়ার করো, k এর মান চলে আসবে 1/√3। ওকে, এখন বলছি x ইকুয়ালস টু 0 বিন্দুতে y ইকুয়ালস টু x প্লাস e টু দি পাওয়ার x এর লেখচিত্রে স্পর্শকের ইকুয়েশনটা কি হবে। ওকে, এখন দেখো এই x ইকুয়ালস টু 0 হলে y এর মানটা কত সেই বিন্দুটাকে বের করে নিই। x মান যদি 0 হয়ে যায় তাহলে y ইকুয়ালস টু বলতে পারি 0 প্লাস e টু দি পাওয়ার 0। আর কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে সেটা 1 বোঝায়, তাই না? তাহলে আলটিমেটলি বিন্দু দাঁড়াচ্ছে 0,1। এখন স্পর্শক তো একটা সরলরেখা, আমরা কিন্তু জানি এক বিন্দুকে আমি সরলরেখার ইকুয়েশন কি ছিল, y মাইনাস ওয়ান ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। এখন এখানে বলেছিল স্পর্শকের সমীকরণ। এখন আমি একটু আগে তোমাকে ক্লিয়ার করলাম যে স্পর্শকের ঢাল বললে dy/dx এর মানটা বের করতে হবে আমাদের, তাই না? আর অভিলম্ব বললে কি হবে, মাইনাস dx/dy, যেটা এখান থেকে আসে। এটা জানা দরকার নেই আপাতত, এই ম্যাথে লাগবে না। তাহলে আমরা dy/dx এর মানটা বের করি। কি করতে হবে, x এর করলে 1, এটা করলে e টু দি পাওয়ার x। তারপর একটা ভ্যালু লাগবে, ভ্যালু কেমনে বের করি, এই বিন্দু দিয়ে এটা সিদ্ধ করাতে হবে। তাহলে x এর মান 0 এখানে বসায় দাও, তাহলে 2 আসে না, ঢালের মান হচ্ছে 2। তাহলে y মাইনাস 1 ইকুয়ালস টু 2 ইন্টু x। বলতে পারি, বলতে পারি। তার মানে ইকুয়েশন হচ্ছে 2x মাইনাস y প্লাস 1 ইকুয়ালস টু 0। এই মানটা দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল বৃদ্ধির হার ও ব্যাসার্ধের বৃদ্ধি হারের সম্পর্কটা কি হবে। প্রথম কথা হচ্ছে এটা বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায় বলতে কি ডিডিটি অফ আর ইকুয়ালস টু কে, মানে কি সমহার, এটা কনস্ট্যান্টলি বৃদ্ধি পাচ্ছে, ধ্রুবক, তাই না? আচ্ছা, এখন বলছি ক্ষেত্রফল বৃদ্ধির হার ও ব্যাসার্ধের বৃদ্ধি হারের সম্পর্ক কোনটা হবে। তাহলে আমরা একটু ক্ষেত্রফল বৃদ্ধির হারের মানটা বের করে ট্রাই করি। ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার তো, এবং ডিটির সাপেক্ষে চিন্তা করতে হবে। চলক তো এখানে আর, তার পাই তো সামনে, ধ্রুবক চলে আসলো। তাহলে এটা করলে 2r dr/dt আসে, বুঝছো? এ বলবা এটা তো বুঝি নাই যে dr/dt কেমনে আসলো। দেখো, আমি যদি dx করতাম y স্কোয়ারের, কি বলতাম 2y ইন্টু dy/dx না, কেমনে করতাম, এই ওয়াইটাকে আমি x চিন্তা করতাম, তাহলে x স্কোয়ার কি হইতো 2x লিখলাম, বাট এটিকে x না, তাকে আবার ডিটেক্স করতে হবে না, হুবহু সেম প্রসিডিওর। এখানে সাপেক্ষে করতেছি t চলকের, এবং এখানে চলক আছে r, তাহলে কি আসবে t ধরে করতে হবে, তাহলে 2t, এটা তো t না, তাকে আবার করে দিলাম, বুঝছো? ওকে, তার মানে বলতে পারি এটা তো a বলতে পারি, তাই না? তার মানে dA/dt হচ্ছে, দেখো এখানে এই যে এটা 2πr ইন্টু dr/dt। এখন আমরা আগে কিন্তু বের করে রাখছিলাম dr/dt মান হচ্ছে কে, আমরা এখানে বসাই দিব। বসাই দিলে 2πr ইন্টু কে। তাহলে এই যে 2π এবং কে, এই সবগুলো কিন্তু একটা নতুন ধ্রুবক, কারণ পায়ের মান জীবনও চেঞ্জ হবে না, কে এর মানটা চেঞ্জ হবে না, 2 এর মানটা চেঞ্জ হবে না। তাহলে আমরা এই তিনটা ধ্রুবককে যদি আমরা উঠাই দিতে চাই এবং সমান চিহ্নটা উঠাই দিতে চাই, তাহলে কিন্তু আমরা জানি এটা সমানুপাতিক সাইন আসে। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি dA/dt সমানুপাতিক হচ্ছে r। বুঝছো কিছু? তার মানে এই যে dA/dt অর্থাৎ t এর সাপেক্ষে সময়ের সাপেক্ষে ক্ষেত্রফলের পরিবর্তন ব্যাসার্ধের সমানুপাতিক। উত্তর কোনটা হবে, 1 নাম্বারটা। এখন একটি গোলাকার সাবানের বুদবুদের আয়তন বৃদ্ধির হার তার ব্যাসার্ধের বৃদ্ধির হারে কত গুণ হবে। ওকে, তো গোলাকার আয়তন, গোলাকার বস্তুর আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। তার মানে এই যে dv/dt ইকুয়ালস টু বলতে পারি dt অফ মানটা বসায় দাও 4/3 পাই আর কিউ। তুমি যদি অন্তরীকরণ করো তাহলে আসবে কি 3 দিয়ে ভ্যানিশ 4πr², যেহেতু এটা t না তাহলে কি লিখবো আমরা dr/dt বলবো। তার মানে দেখো এই যে dv/dt dr/dt কত গুণ, এত গুণ, বুঝছো, 4πr²। দেখো
একটি ট্রেন সেকেন্ডে এত ফুট দূরত্ব যায়, 5 সেকেন্ড পর ট্রেনটি ব্যাক করতে হবে। প্রথম কথা হচ্ছে একটা ফাংশন যদি s দ্বারা সূচিত হয়, ঠিক আছে? এটাকে যদি আমি t এর সাপেক্ষে একবার অন্তরজ করি তাহলে আমরা পাবো v, এবং এই v এর একবার t এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে পাবো আমরা হচ্ছে a। এই কনসেপ্টটাকে বোঝা লাগবে। তার মানে ব্যাক চাইছে। তাহলে এইটাকে t এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করো। কেন? কারণ এটা দূরত্ব বুঝাইছে। তাহলে 3t তুমি যদি অন্তরীকরণ করো তাহলে শুধুমাত্র 3 থাকবে, এবং এটা বলে কি 2t/4 8, তার মানে থাকতেছে কি 3 প্লাস t/4। এটি কি ব্যাগের একটা ফাংশন। কত সেকেন্ডে বলছে? 5 সেকেন্ডে। জাস্ট আমরা এখানে 5 বসাই দেবো। 5 বসাই দিলে উত্তরটা কি থাকে? 5 বসাই দিলে উত্তর চলে আসবে 17/4। বুঝে গেছে? এই ম্যাটটা দেখো, একটা বস্তু t সময়ে এত দ্রুত অতিক্রম করার পর, আচ্ছা, কত সময় পর বস্তুটা থেমে যাবে? বস্তু থেমে যাওয়া মানে কি? ভ্যালোসিটি 0। আর একটা সময়ের যদি একটা ফাংশন দেওয়া থাকে, আচ্ছা ধরলাম s ইকুয়ালস টু কি -t³ -60² প্লাস 63t, তাকে t এর সাপেক্ষে একবার অন্তর্গত করলে আমরা v পাবো। তাহলে কি -3t² -12t প্লাস 63 পাই গেলাম। ওকে, এটা ছিল ভ্যালোসিটি, এবং আমরা কিন্তু জানি তার মানটা কি 0, তাই তো? কেন থেমে গেল? তার মানে বলতে পারি 3 দিয়ে ভাগ দিলে -3 দিয়ে আর কি, তাহলে t² মাইনাস না প্লাস প্লাস 40 -21 ইকুয়ালস টু 0। দেখো এখন আমরা জাস্ট অপশন টেস্ট করি। তুমি যদি এখানে 3 বসাও, 3 3 9 আর 3 4 12, এটা মিলে তো 21 আসতেছে, মানে 0 সিদ্ধ হইতেছে। তাহলে আমরা জাস্ট অপশন টেস্ট করে ম্যাথটা বের করতে পারি। এখানে তো মিলে টার্ম করার কোনো দরকার নেই। এই ম্যাথটা দেখো, একটা স্মরণের ফাংশন দেওয়া আছে, তো 4 সেকেন্ড পর ত্বরণ কত? তাহলে তার দুইবার অন্তরীকরণ করতে হবে। একবার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা ভি পাবো, তাহলে আসে 4 2t। দেন আরেকবার যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাচ্ছি? -2। এটা হচ্ছে ত্বরণ। তাহলে এখানে তো টি নাই, কই বসাবো? তাহলে এই যে সময় পরে যে তোমার ত্বরণটা সেটা কত আসবে? -2। দেখো এই ম্যাথটা, x ইকুয়ালস টু a বিন্দুতে f অফ x ফাংশনটা যদি ক্রমবর্ধমান হয়ে যায় তাহলে মনে রাখবা একবার ddx করার পরে যে ভ্যালুটা আসবে সেটা 0 থেকে বড়। আর যদি বলে ক্রম হ্রাসমান, হ্রাস কথাটা বলা থাকবে, একবার ddx করার পরে কি বলবো আমরা? সেটা মানটা হচ্ছে 0। আর যদি বলে চরম বিন্দু থাকবে অর্থাৎ লঘুমান গুণমান, ওই কনসেপ্টটা আমরা কিন্তু করছিলাম, একবার ddx করার পরে তার মানটাকে আমার 0 ধরে করা লাগে। x এর কোন মানের জন্য এটা লঘুমান পাওয়া যাবে? আর লঘুমান গুণমান যে বেসিকগুলো ছিল সেগুলো করার জন্য একবার ddx প্রথমত করা লাগে। তা d/dxটা করো, এটা ডিউভি ফাংশন আছে, x এ রেখে করলে 1/x, দেন ln x করলাম এটা, তাহলে আলটিমেটলি 1 প্লাস ln x আসে, এবং এটা মান হচ্ছে 0। আমরা বলতে পারি ln x মান হচ্ছে কি -1। ওকে, আমরা 1 এর মান বলতে কি বুঝি? ln এ, ln এর মান 1 ছিল না? বলছিলাম কিন্তু ln 1 এর মান হচ্ছে 0 এবং ln এর মান হচ্ছে 1। তাহলে ওই কনসেপ্টে আমরা বলতে পারি -ln e। আর লগারিদমের ফরম্যাট অনুযায়ী এই মাইনাসটা আমি এর উপরে দিতে পারি। তাহলে ln x ইকুয়ালস টু কি হয়ে গেল? ln e ইনভার্স, তার মানে ln ভ্যানিশ হয়ে গেলে x এর মান চলে আসবে 1/e। এখন বলছে এই ফাংশনের লঘুমান কত? ভাই এই ম্যাথটা এটাই দিবে, কোনো চেঞ্জ নাই, এবং এটা জাস্ট মুখস্থর মতো করে ফেলবা। এটা লঘুমান হচ্ছে কি +12। এবং তোমরা যারা এবার পরীক্ষা দিচ্ছ তাদের প্রথম পরীক্ষা ছিল বিইউপি ম্যাক্সিমাম, তো বিইউপি পরীক্ষা কিন্তু হুবহু সেম ম্যাথটাই দিচ্ছে, এবার জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন বলছে f অফ x এত হয়ে গেলে এটার গরিষ্ঠ মান কত, অর্থাৎ গুরু মানটা কত? তো এই টাইপের ম্যাথগুলো করার জন্য তো আগে একবার ddx করতে হবে। আমি যদি একবার ddx করি ওই ক্ষেত্রে ভ্যালু পাচ্ছি 3x² - 6x, তাই না? ওকে, আচ্ছা, তারপর এটা 0 ধরতে হবে। তুমি যদি 0 ধরো তাহলে x এর মান পাবো আমরা, তাহলে 3x কমন নিলে আমরা কি পাচ্ছি? x - 2 পাচ্ছি, তাই না? ওকে, তাহলে x এর মান দুইটা, একটা হচ্ছে 0 এবং হচ্ছে 2, এবং এটা দুইবার ddxটা আমাকে করে দেখাতে হবে। দুইবার ddxটা কেন করে? মেনলি চেক করার জন্য। চেক করো, তাহলে কি আসবে? এটা 6x - 6। এখন কি করতে হবে জানো? এখন এইখানে যে দুইটা ভ্যালু ছিল x ইকুয়ালস টু 0 এবং 2, এই দুইটা মান এখানে বসাবো। দেখো x এর মান যদি আমরা 0 এখানে বসাই তাহলে কিন্তু পাচ্ছি -6। ওকে, আর x এর মান যদি এখানে আমরা 2 বসাই তখন আমরা কি পাচ্ছি? +6। দেখো এই যে -6টা কি লেস দেন 0 আর 6 হচ্ছে গ্রেটার দেন 0। যে x এর মানটা বসানোর পরবর্তীতে ডাবল ডিফারেন্সিয়েটের মানটা নেগেটিভ আসবে, ওর যদি মেইন ফাংশনে বসাই দিই তখন আমরা গুরু মান পাবো। উল্টা কাজ, লেস দেন থাকলে গুরু মান, আর x যে মানের জন্য গ্রেটার দেন সেটার জন্য আমরা লঘু মান পাবো। তাহলে x এর মানটা 0 এখানে জাস্ট বসাই দিব, দেন আমরা গরিষ্ঠ মানটা পাবো। তাহলে উত্তর কোনটা? 5। এখন বলছে এটা সর্বনিম্ন মান কত? তাহলে একবার তো আমাকে ddx-টা করতে হবে। এটা করলে 1, এটা করলে -1/x²। দেন x এর মান কিন্তু আমরা জানতাম যে দুইটা আসে +-1, আগে একটা ম্যাথ করছিলাম। সর্বনিম্ন মান চেয়েছে। তো এটা তো আমার দুইবার ddx-টা তো করতে হবে। তাহলে আমি যদি দুইবার ddx করি তাহলে এটা তো 0 আসতেছে, আর এটি কি আসবে? +2x ইনভার্স 3। বুঝছো? ওকে, এই যে প্লাস মাইনাসের যে ব্যাপারগুলো ছিল আমরা এখানে ইনক্লুড করব। সর্বনিম্ন মান চাইছে। তুমি দেখো x এর মান তুমি যদি এখানে 1 বসায় দাও তাহলে সেটা কি আসবে? এটা পজিটিভ ভ্যালু দিবে, তাই না? আর x এর মান মাইনাস দিলে সেটা নেগেটিভ ভ্যালু দেবে। একটু আগে না বললাম x এর মান বসানোর পরে দুইবার ddx এ যেটা গ্রেটার দেন 0 হবে তার জন্য লঘু মান, আর যেটা লেস দেন 0 হবে তার জন্য কি গুরু মান। যদি সর্বনিম্ন বলতে কি বোঝায়?
লঘুমানটা বের করো। তাহলে এখানে পজিটিভ পাইছি কার জন্য? x ইকুয়ালস টু 1 এর জন্য। জাস্ট x এর যে মান 1 ছিল এটা এখানে ইনক্লুড করে দিব, বসাই দিব। তাহলে y ইকুয়ালস টু আসতেছে 1 প্লাস 1/1 অর্থাৎ 2। এটা হচ্ছে তার কি? সর্বনিম্ন মান। এখন cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এর সর্বোচ্চ মানটা কত? আমরা একটা ফর্মুলা জানি, যদি এটাকে y দ্বারা ফাংশন সূচিত করি, এটা বলতে বোঝাবে cos 2x। তা তুমি যদি এটা একবার ddx করো, তাহলে একবার ddx করলে কি আসবে? -2 sin 2x, বুঝছো? এবং দুইবার ddx তো কাজে লাগে, করে দেখি কি আসে? -4 cos 2x। আমরা একবার ddx করার পরে তার মানটাকে 0 ধরতে হয়। 0 ধরলে কি আসতেছে বলো তো? sin 2x = 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ x এর মানটা কি দাঁড়াচ্ছে? x এর মান হচ্ছে 0 থাকতেছে, তাই না? ওকে। এখন x এর কি 2টা মান আসছে? না। তুমি এখানে x এর মানটা 0 এখানে বসায় দেখো তো কি আসে? তুমি x এর মান যদি 0 বসাও তাহলে কিন্তু সেটা -4 ই হচ্ছে। তার মানে less than 0। তার মানে less than 0 হলে তো গুরু মানটা পাই আমরা। তার মানে কিন্তু এটা ভ্যালিড। তাহলে এই x এর যে 0 মানটা এখানে আমরা মেইন ফাংশনে বসায় দেব। বসায় দাও। cos 0 হোল স্কয়ার মানে কি? 1 স্কয়ার। আর sin 0 মানে কি? 0। তাহলে উত্তর কত? 1। আশা করি বুঝছো। তো এই ছিল আজকে আমাদের অন্তরীকরণ পার্টের লাস্ট টপিক, লাস্ট পার্ট। এর মাধ্যমে হচ্ছে আমরা 3টা লেকচারের মাধ্যমে অন্তরীকরণটা খুব ভালো করে তোমাদেরকে গুছিয়ে দেওয়ার ট্রাই করছি। তো তোমরা ম্যাথগুলা পারলে খাতায় নোট করে রেখো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট লাগে, এবং আমরা পিডিএফ স্লাইডটাও দিয়ে দিব তোমাদেরকে, সেটা ভালো করে চোখ বোলাবা।